হ্যালো, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ইংলিশের ফার্স্ট ক্লাস করব এবং ফার্স্ট ক্লাসটাই হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে, যেটা হচ্ছে রাইট ফর্মস অফ ভার্ব বা অনেকে রাইট ফর্ম অফ ভার্বস অ্যাকচুয়ালি অনেক কিছু বলে থাকে। তো যাই হোক, তো এটা ইংলিশের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকস। এসএসসি, এইচএসসি, অ্যাডমিশন, স্কুল লাইফ, কলেজ লাইফ সব কিছুতে অ্যাকচুয়ালি অনেক বেশি ইম্পর্ট্যান্ট এই টপিকটা। তো এই ভিডিওটা অ্যাকচুয়ালি আসলে সবার উদ্দেশ্যে করা, এবং এই ভিডিওটা যদি তুমি দেখো তাহলে যেটা হবে, তোমার রাইট ফর্মস অফ ভার্ব এই টপিকটার পাশাপাশি তোমার কমপ্লিটিং সেন্টেন্স টপিকটাও পড়া হয়ে যাবে, এবং এটা সত্যি কেন সেটা বুঝতে পারবা। ওকে, সো ক্লাসটা দেখি চলো। তো প্রথমে আমরা ভার্ব নিয়ে জেনে যাই যে ভার্ব অ্যাকচুয়ালি কী। তো কোনো কিছু হওয়া, করা, থাকা বা আছে অর্থে যে সকল ওয়ার্ড ব্যবহৃত হয় তাদেরকে ভার্ব বলে। বুঝতে পারছি বা পারি নাই, কোনো প্রবলেম নাই, কোনো প্রবলেম নাই। কাহিনী হচ্ছে কোনো কাজ করা। ভার্ব হচ্ছে কোনো কাজ করা অ্যাকচুয়ালি, হ্যাঁ, কোনো কাজ। তো এখন অ্যাকচুয়ালি হওয়া বা থাকা, এক্সিস্ট করা, করা, এই সব জিনিসগুলোই কিন্তু কাজের অন্তর্ভুক্ত, তাই না? এই সব জিনিসই কাজের অন্তর্ভুক্ত। তাই কোনো কিছু হওয়া, করা, থাকা এই সম্পর্কিত যে ওয়ার্ডগুলো আছে, মানে এইগুলা ব্যবহার করতে যে ওয়ার্ড ব্যবহৃত হয় সেটাই অ্যাকচুয়ালি ভার্ব। যাই হোক, ডেফিনেশন ইজ অলওয়েজ লাইক দ্যাট, মানে একটু বুঝতে অসুবিধা হবে, এরকমই হয়। আমরা প্র্যাকটিক্যালি বুঝবো। তো আ ভার্ব ইজ আ ওয়ার্ড দ্যাট টেলস সামথিং অ্যাবাউট আ পার্সন অর আ থিং। মানে ভার্ব হচ্ছে সেই ওয়ার্ড যা হচ্ছে কোনো একটা পার্সন কিংবা কোনো একটা জিনিস সম্বন্ধে কোনো কিছু বলে। ঠিক আছে? আচ্ছা, তো আমরা এক্সাম্পল দেখলে ক্লিয়ার হয়ে যাবে। যেমন আই ড্যাশ ইন ঢাকা যদি এরকম থাকতো, তো আই লিভ ইন ঢাকা। ওকে, এখানে আরও অনেক কিছু হইতে পারে, যেমন আই অ্যাম লিভিং ইন ঢাকা। ঠিক আছে? এরকম আরও বহুত কিছু ব্যবহার করা যেতে পারে। তো এই যে আই লিভ ইন ঢাকা, এই লিভ হচ্ছে এখানকার ভার্ব, যে আমি ঢাকায় থাকি বা আমি ঢাকায় বসবাস করি। থাকা ইজ আ ভার্ব। সো লিভ এই জিনিসটা ভার্ব। যদি আই অ্যাম লিভিং ইন ঢাকা হইতো, ওটাও দেওয়া যায়, তাহলে ওটা হচ্ছে আমি ঢাকায় থাকছি। এটা হচ্ছে টেন্সের একটা অ্যাকচুয়ালি প্রয়োগ এখানে হবে তখন, যেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, যাক, আমরা তো টেন্স পড়েছি এবং টেন্স নিয়ে পরে ক্লাস আসবে। তো আমাদের অ্যাটলিস্ট টেন্স নিয়ে আইডিয়া আছে, সো আমরা বুঝতে পারছি অ্যাকচুয়ালি এই জিনিসটা কী। তারপর সেকেন্ড সেন্টেন্সটা যদি আমরা দেখি, এখানে বলা হয়েছে যে শি টিচার্স আস। শি ড্যাশ আস, এখানে টিচার্স হইতে পারে, অনেক কিছু হইতে পারে। শি ইজ টিচিং আস, মানে বহুত কিছু ইউজ হইতে পারে। তো যে শি টিচার্স আস, এই টিচ হচ্ছে এখানকার ভার্ব। টিচ হচ্ছে ভার্ব, এবং টিচার্স কেন হয়েছে? কারণ শি, ওকে, শি হচ্ছে থার্ড পার্সন, এবং যদি থার্ড পার্সন ইউজ হয় তো থার্ড পার্সনের ক্ষেত্রে যে ভার্বটা হবে সেই ভার্বের বেস ফর্মের সাথে, এখানে ভার্বের বেস ফর্মটা ছিল হচ্ছে টিচ, টিচের সাথে ইএস যোগ হয়েছে, কারণ শি হচ্ছে থার্ড পার্সন। ওকে, আচ্ছা আচ্ছা, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। আচ্ছা, তো ওইটা নিয়ে আলোচনা আছে, যারা হচ্ছে ফার্স্ট পার্সন থার্ড পার্সন মানে পার্সন নিয়ে পড়াশোনা হইলে ওইখানে এটা নিয়ে আলোচনা করা যাবে। এটাও তো একটা ইম্পর্টেন্ট টপিক না? যেমন, আচ্ছা তাও যদি কিছুটা বলে দেই তাহলে, যেমন হচ্ছে ফার্স্ট পার্সন যদি হয়, ঠিক আছে, ফার্স্ট পার্সন যদি হয় সেক্ষেত্রে যেটা হবে, সেক্ষেত্রে হচ্ছে ভার্বের বেস ফর্মটা ইউজ হবে, এবং সেকেন্ড পার্সন যদি হয় সেক্ষেত্রেও ভার্বের বেস ফর্মটা ইউজ হবে। এটা নিয়ে বিস্তারিত কথা বলা যায়, ঠিক আছে? যাই হোক, তো এখানে নোটেবল একটা পয়েন্ট আছে, যেটা হচ্ছে অনেক সময় এক্সক্লামেটরি যে সেন্টেন্সগুলো আছে, হ্যাঁ, এক্সক্লামেটরি সেন্টেন্স যেখানে হচ্ছে অ্যাকচুয়ালি মানে বিস্ময়বোধক সেন্টেন্সগুলো, সেখানে ভার্ব হচ্ছে গিয়ে উজ্জ্ব থাকে অনেক ক্ষেত্রে। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে হোয়াট আ বিগ স্নেক, কত বড় একটা সাপ। ঠিক আছে, এটা হচ্ছে একটা বিস্ময়বোধকভাবে এটা প্রকাশ করা হয়েছে, তাই না? তো এখানে হোয়াট আ বিগ স্নেক ইট ইজ, এটাও বলা যায়। এটা হচ্ছে মেইনলি পুরা সেন্টেন্সটা হচ্ছে এটা ছিল, হোয়াট আ বিগ স্নেক ইট ইজ, এটা কত বড় একটা সাপ, এরকম ছিল। তো এখানে এই ইট ইজ এই জিনিসটা উজ্জ্ব থাকতে পারে, এবং উজ্জ্ব নর্মালি রাখা হয় এক্সক্লামেটরি সেন্টেন্সগুলোতে, এবং এই ইট ইজ, এই যে হওয়া বা থাকা, এক্সিস্ট করা, এই জিনিসটা এই ইট ইজের মাধ্যমে বুঝাইছিল, যেটা হচ্ছে এখানে ভার্ব। তো এই ভার্বটা এখানে উজ্জ্ব ছিল, এরকম এক্সক্লামেটরি সেন্টেন্সগুলোর ক্ষেত্রে ভার্ব উজ্জ্ব থাকতে পারে। ওকে, আচ্ছা, তো আমরা ভার্বের অ্যাকচুয়ালি সাধারণত
4টি ফর্ম থাকে। আমরা রাইট ফর্মস অফ ভার্বস নিয়ে পড়তেছি, তো ভার্বে কী কী ফর্ম থাকতে পারে সেটা নিয়ে তো আমাদের আইডিয়া রাখা লাগবে। তো নর্মালি যেই 4টা ফর্ম, সেই 4টা ফর্ম হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আইএনজি ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, তো যেমন ইট, এই ভার্বটা, ইট মানে হচ্ছে খাওয়া, তো এই ইট ভার্বটার আইএনজি ফর্ম হচ্ছে ইটিং, পাস্ট ফর্ম হচ্ছে এইট, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইটেন। ডু এর আইএনজি ফর্ম ডুইং, পাস্ট ফর্ম ডিড, পাস্ট পার্টিসিপল ফর্ম ডান। প্লে এর আইএনজি ফর্ম প্লেইং, পাস্ট ফর্ম প্লেইড, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে প্লেইড। এখন এখানে একটা জিনিস নোটেবল, যেটা হচ্ছে ইট, এই যে ভার্বটা, এই ভার্বের আমরা পাস্ট এবং পাস্ট পার্টিসিপল এই দুটো কিন্তু আলাদা। এখানে পাস্ট ছিল হচ্ছে এইট এবং পাস্ট পার্টিসিপল ফর্মটা হচ্ছে ইটেন। বাট প্লে যে ভার্বটা আছে, এবং মানে ডু এর ক্ষেত্রেও এটা সঠিক যে ডিড ডান দুটো আলাদা ছিল, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল দুটো আলাদা ছিল, কিন্তু প্লে এই বেস ফর্মটা, এই যে ভার্বটা, এই প্লে ভার্বের ক্ষেত্রে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম দুইটাই প্লেইড। ওকে, দেখতে পারতেছি আমরা। এবং আইএনজি ফর্মের ক্ষেত্রে তো জাস্ট হচ্ছে ইট, এটার সাথে আইএনজি যোগ হবে, সবগুলোর সাথে আইএনজি, জাস্ট আইএনজি যোগ হবে। ওকে, তো বুঝে ফেলছি। তো এরকম হইতে পারে যে অনেক ভার্বের ক্ষেত্রে তাদের পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম কিন্তু সেম হইতে পারে, যেমনটা প্লে এর ক্ষেত্রে হয়েছে। ওকে, আচ্ছা, তো এখন আমরা অ্যাকচুয়ালি বিভিন্ন রুলসগুলা ডিসকাস করব এই রাইট ফর্মস অফ ভার্বের। তো লেটস ডু ইট। ওকে, তো রুল ওয়ান হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, টু বি, বিইং এবং হ্যাভিং, এই জিনিসগুলা এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। কি বলছে? হ্যাভ, হ্যাজ, হ্যাড, টু বি, বিইং এবং হ্যাভিং, এই কয়েকটা জিনিসের পরে যেই মূল ভার্ব হয়, এই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা ইউজ হবে। ওকে, যেমন দেখো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, যেটা হচ্ছে হি ওয়াজ ড্যাশ ফর মার্ডার, এখানে ব্র্যাকেটে হ্যাং দেওয়া হয়েছে। ওকে, যেটা নর্মালি ট্র্যাডিশনাল ফর্ম অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে কলেজ লেভেল বা এইচএসসি লেভেলের যেই রাইট ফর্মস অফ ভার্বের, মানে একটা ব্র্যাকেটের মধ্যে ভার্বটা দেওয়া থাকে, দেন আমাদের এটা ফর্ম চেঞ্জ করতে হবে, কিংবা সেই সেম ফর্মেরও হতে পারে। ওকে, তো এখানে কি হবে, এটা যেহেতু ওয়াজ ছিল আগে, এবং এগুলোর মধ্যে কি মানে টু বি, বি ভার্ব আছে, তো বি ভার্বের মধ্যে কিন্তু ওয়াজ একটা। ওকে, অক্সিলারি ভার্ব। তো এই জন্যে এই ওয়াজ যেহেতু আছে, এই জন্য এখানে হ্যাং এই জিনিসটা হ্যাংড হয়ে যাবে, কারণ হ্যাং এই বেস ফর্মটার, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম হ্যাং, এই হ্যাংয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে হ্যাংড, তাই এখানে হ্যাংড বসছে। ওকে, হি ওয়াজ হ্যাংড ফর মার্ডার। ওকে, আচ্ছা, এবং আরেকটা এখানে হচ্ছে আমাদের যেটা এক্সাম্পল দেওয়া আছে, সেটা হচ্ছে হাসান হ্যাজ ড্যাশ দ্য রাইট পাথ টু চুজ, এখানে হচ্ছে ভার্বের বেস ফর্মটা। ওকে, হাসান হ্যাজ টু চুজ দ্য রাইট পাথ। ওকে, তো এটা কি হবে, এটা হচ্ছে হাসান হ্যাজ চুজেন দ্য রাইট পাথ, এইটা হবে অ্যান্সার। ওকে, হাসান হ্যাজ চুজেন, কারণ হ্যাজ আছে, যেখানে হ্যাজ আছে এবং হ্যাজ এখানেও দেওয়া আছে, তাই না? তো হ্যাজ থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা ইউজ হবে, যেটা হচ্ছে চুজেন। ওকে, আচ্ছা, তো রুল ওয়ান আমরা বুঝে গেছি। ওই সব ওয়ার্ডের পরে আমাদের হচ্ছে যে ভার্বটা থাকবে, সেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করতে হবে। আচ্ছা, এরপর রুল টু হচ্ছে টু ব্যতীত, সকল প্রেপোজিশন এর পরে ভার্ব থাকলে এর সাথে আইএনজি যোগ করতে হবে। যদি টু বাদে অন্যান্য যে কোনো প্রেপোজিশন হয়, শুধুমাত্র টু বাদে যে কোনো প্রেপোজিশন, সেটা যেটাই হোক না কেন, যেটাই যদি থাকে, তাহলে তার সাথে তার যে ভার্বটা থাকবে তারপরে সেই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, এবং ওই আইএনজি যুক্ত ভার্বটা হবে জিরান্ড পার্টিসিপল, এগুলো নিয়ে পড়াশোনা আছে, এগুলো নিয়ে ক্লাস আসবে। ওকে, আচ্ছা, তো এক্সাম্পল হচ্ছে, প্রথম এক্সাম্পলটা দেওয়া আছে আই গেভ আপ, এখানে হচ্ছে ভার্বটা হচ্ছে প্লে ফুটবল। তো প্লে ভার্বের আইএনজি ফর্ম কী ছিল? প্লেয়িং। তো এখানে আইএনজি যোগ হবে, কেন যোগ হবে? কারণ আপ এই প্রেপোজিশনটা কিন্তু টু না, ঠিক আছে, এটা টু ছাড়া অন্য একটা প্রেপোজিশন। ওকে, এই জন্যে যেহেতু টু ছাড়া অন্য আরেকটা প্রেপোজিশন এই ভার্বের আগেই ইউজ হয়েছে, তাই এই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। ওকে, আবার সেকেন্ড যেই আমাদের এক্সাম্পলটা, এটা হচ্ছে দ্য ওল্ড ম্যান ইজ টায়ার্ড অফ ওয়াক হচ্ছে এখানে ভার্ব। তো এই ভার্বটার আগের প্রেপোজিশনটা হচ্ছে অফ।
সো অফ যদি প্রিপোজিশন থাকে, এটা তো টু না, অফ টু হবে কেমনে, তাই না? তো যেহেতু টু নাই, এখানে অন্য একটা প্রিপোজিশন আছে, এই জন্যে এই ওয়াক ভার্বের সাথে আইএনজি যোগ হবে, এই জন্য এটা হয়ে গেছে ওয়াকিং। দ্য ওল্ড ম্যান ইজ টায়ার্ড অফ ওয়াকিং। ওকে, এবারে রুল থ্রিতে চলে যাই আমরা। রুল থ্রিটা হচ্ছে, এটা একটা বেশ ইম্পর্ট্যান্ট একটা রুল থ্রি, যেটা হচ্ছে no sooner had dash 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 than scarcely had dash 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 when। এটা ইম্পর্টেন্ট যে নো সুনার হ্যাড থাকলে কিন্তু দেন হবে, দেন না, কিন্তু কি বলছে, দেন এ। ওকে, স্কার্সলি হ্যাড থাকলে এরপরে বসবে ওয়েন, মানে সামথিং কিছু একটা হবে। যে দেখো যে ড্যাশ 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 দেয় না, মানে নো সুনার হ্যাড সামথিং একটা মানে কিছু ওয়ার্ড থাকবে, দেন আসবে। এটা আমরা এক্সাম্পল দেখলে বুঝতে পারবো। আবার হার্ডলি হ্যাডের ক্ষেত্রেও কিন্তু হোয়েন হবে। তো শুধুমাত্র নো সুনার হ্যাডের ক্ষেত্রে দেন হবে, এবং স্কার্সলি হ্যাড আর হার্ডলি হ্যাডের ক্ষেত্রে হোয়েন হবে। ওকে, এরকম যদি থাকে এই নো সুনার হ্যাড স্কার্সলি, নো সুনার হ্যাড দেন, স্কার্সলি হ্যাড দেন, হার্ডলি হ্যাড হোয়েন, হ্যাঁ, এই জিনিসগুলো যদি থাকে তাহলে হ্যাড যুক্ত যেই অংশটা, এই যে হ্যাড যুক্ত যেই অংশটা, এইটা হবে পারফেক্ট টেন্স। এটা হবে পারফেক্ট টেন্স। এবং পরবর্তী যে অংশটা মানে যে হোয়েন যুক্ত যে অংশগুলো থাকবে, বা দেন যুক্ত যে মানে পরের অন্য আরেকটা যে অংশ থাকবে, এটা আমরা এক্সাম্পল দেখলে ক্লিয়ার হবো, সেইটা হবে পাস্ট ইনডিফিনাইট টেন্স। ওকে, সেটা হবে পাস্ট ইনডিফিনাইট টেন্স। সো যেটা হচ্ছে হ্যাডযুক্ত অংশ সেটা হচ্ছে পারফেক্ট টেন্স হবে, এবং পরবর্তী অংশটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে। আচ্ছা, আমরা দেখে নেই, এক্সাম্পল দেখলে আমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আচ্ছা, তো এক্সাম্পল হচ্ছে, প্রথম এক্সাম্পলটা হচ্ছে হার্ডলি হ্যাড উই টেকেন শেল্টার আন্ডার আ বিগ ট্রি দেন ড্যাশ আছে। আমি কেন বলছি যে কমপ্লিটিং সেন্টেন্সটা একবারে হয়ে যাবে, কারণ তুমি দেখবা রাইট ফর্মস অফ ভার্ব যখন পড়বা এবং কমপ্লিটিং সেন্টেন্স যখন পড়বা, রুলগুলা মানে ম্যাক্সিমাম রুলই সেম, কিন্তু জাস্ট এখানে মানে ডিফারেন্সটা কী থাকে, আমাদের রাইট ফর্মস অফ ভার্বে জাস্ট একটা ভার্বের ফর্ম চেঞ্জ করতে হয়, আর কমপ্লিটিং সেন্টেন্সে আমাদের একটা সেন্টেন্সের অংশ পূরণ করতে হয়। সেন্টেন্সে একটা অংশ দেওয়া থাকে এবং বাকি অংশটা পূরণ করতে হয়, কিন্তু এখানে ভার্বেরই খেলা কমপ্লিটিং সেন্টেন্সের ব্যাপারেও। ওকে, এবং তোমার এই রুলসগুলাই কমপ্লিটিং সেন্টেন্সের সময় লাগবে। তো তুমি এটাকে এমনভাবে পড়বা, এবং আমি এমনভাবে পড়াই দিচ্ছি যে যাতে তোমার কমপ্লিটিং সেন্টেন্সের সময় জানে এই রুলগুলা পড়া হয়ে যায়। তো তোমার একসাথে তোমার দুইটা টপিক কাইন্ডা পড়া হয়ে যাচ্ছে, যদিও পুরোপুরি না, বাট মানে বেশ অনেকখানি জিনিস পড়া হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই জন্যে আমি এটাকে এমনভাবে সাজাইছি, কারণ হচ্ছে অ্যাডমিশনের ক্ষেত্রে দেখা যাবে আমাদের ট্র্যাডিশনাল যেই রাইট ফর্মস অফ ভার্বের যেই জিনিসটা ভার্বটা দেওয়া থাকে ওরকমভাবে থাকে না। এটা অনেক সময় মিক্স করা থাকে, রাইট ফর্মস অফ ভার্ব, কমপ্লিটিং সেন্টেন্স, এগুলো মিক্স করা থাকে, যে এরকম থাকবে। জাস্ট হচ্ছে যেমন তোমার একটা সেন্টেন্সের বাকি অংশটা পূরণ করতে হবে, এটা কিন্তু রাইট ফর্মস অফ ভার্বেরই অংশ। ওকে, এরকম কিন্তু থাকবে, তাই না? তো এই জন্যে আমি এই নোটটাকে ওইভাবেই সাজাইছি। যাক, আমরা পড়ি। তো হার্ডলি হ্যাড উই টেকেন শেল্টার আন্ডার আ বিগ ট্রি ড্যাশ হোয়েন দ্য স্টর্ম স্টার্টেড। ওকে, তো হার্ডলি হ্যাড থাকলে পরে হোয়েন বসে, এটা তো আমরা জানি, এটা হচ্ছে কমপ্লিট সেন্টেন্স হয়ে গেল। ওকে, যাই হোক, তো হোয়েন দ্য স্টর্ম স্টার্টেড, এখানে যদি আমরা দেখি তো হার্ডলি হ্যাড উই টেকেন শেল্টার, এটা হচ্ছে পারফেক্ট অংশটা। ওকে, এটা হচ্ছে পারফেক্ট অংশটা, এবং এই যে অংশটা when the storm started, এটা হচ্ছে past indefinite অংশটা। ওকে, no sooner had the teacher came then। ওকে, no sooner had আছে, তো দেন, এই যে আমি বলছিলাম যে no sooner had এগুলোর পরে ভিতরে কয়েকটা ওয়ার্ড থাকবে, the teacher came। ওকে, দেন ড্যাশ the students entered the classroom। ওকে, এইটা হচ্ছে সেই পাস্ট ইনডিফিনিট অংশটা, এবং এই অংশটা হচ্ছে পারফেক্ট অংশ, এই no sooner had যুক্ত যে অংশটা। ওকে, no sooner had the teacher came, এটা হচ্ছে পারফেক্ট অংশটা। আচ্ছা, তো রুল 4-এ আমরা চলে যাই। রুল 4-এ হচ্ছে কোনো সিম্পল সেন্টেন্সে প্রিন্সিপাল ভার্ব এর পর যদি আরেকটি ভার্ব থাকে। সিম্পল সেন্টেন্স নিয়ে এখন আলোচনা করার সময় না, এটা সেন্টেন্স নিয়ে পড়াশোনা হলে তখন বোঝা যাবে। আর সিম্পল সেন্টেন্স নর্মালি সবারই ধারণা আছে, নর্মালি যেই সেন্টেন্সের সিম্পল সেন্টেন্স, অ্যাকচুয়ালি এটা কমপ্লেক্স কিছু না। তো সিম্পল সেন্টেন্সে যে প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব এর পরে যদি আরও একটা ভার্ব থাকে, তাহলে পরবর্তী যে ভার্বটা বা সেকেন্ড যে ভার্বটা, এই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়, অথবা ভার্বটির পূর্বে টু বসাতে হয়। উদ্দেশ্য বা পারপাস বোঝাতে ভার্বের পূর্বে টু বসাতে হয়, এবং যদি কাজের নাম বোঝাতে বা অবস্থা বোঝাতে ভার্ব ইউজ করা হয়, তাহলে সেক্ষেত্রে আইএনজি যোগ করতে হয়। ওকে, আচ্ছা, তো এক্সাম্পল এখানে যদি আমরা
এক্সাম্পল দেখি। তো ফার্স্ট এক্সাম্পল যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আই ওয়েন্ট টু শপ ড্যাশ আ নিউজ পেপার। এখানে দেখো কি করা হয়েছে যে আই ওয়েন্ট টু শপ, আমি দোকানে গিয়েছিলাম একটা পারপাসে। দোকানে তো আমি কোনো একটা কিছু কিনতে যাব বা কোনো একটা পারপাসে যাব, তাই না, কোনো একটা উদ্দেশ্য নিয়ে যাব। সো সেই উদ্দেশ্য যেহেতু প্রকাশ করা হচ্ছে, সেই উদ্দেশ্য হচ্ছে কেনা, বাই। তো এই জন্য বাই ভার্বটার আগে টু বসানো হয়েছে এবং ওয়েন্ট হচ্ছে এখানকার প্রিন্সিপাল ভার্ব। ওকে, এবং বাই ভার্বটা হচ্ছে পরের ভার্বটা এবং এর আগে টু বসানো হয়েছে কারণ এখানে পারপাস, ওকে, পারপাস ব্যবহৃত হচ্ছে। যাই হোক, ওকে। সেকেন্ড এক্সাম্পলটা হচ্ছে হি ওয়াচড দ্য বোট ড্যাশ ডাউন দ্য রিভার। তো হি ওয়াচড দ্য বোট ফ্লোটিং ডাউন দ্য রিভার। এই ফ্লোটিং মানে হচ্ছে ভাসা, ঠিক আছে, ভেসে যায়, মানে সে হচ্ছে গিয়ে ওই নৌকাটাকে নদী দিয়ে ভেসে যেতে দেখেছে। সো এই ভেসে যাওয়া এটা হচ্ছে এক ধরনের অবস্থা, তাই না, অবস্থা বোঝানো। তাই এখানে আইএনজি যোগ হয়েছে। এই যে বলা ছিল না যে হচ্ছে যদি হচ্ছে কাজের নাম বা হচ্ছে অবস্থা বোঝাতে, বা এটা কাজের নাম, ভেসে যাওয়া এটা একটা কাজের নাম না, ভাসতেছে, তো এই জন্য আইএনজি যোগ হয়েছে। আবার এরকম যেমন আই স দ্য বেবি উইপিং। উইপিং কি? উইপিং হচ্ছে কাদা। ওকে, উইপ দেওয়া ছিল, এটা হচ্ছে উইপিং হবে, কারণ উইপিং মানে হচ্ছে কাদা। এটা হচ্ছে একটা মানে কাজের নাম, ঠিক আছে। ওকে, যদিও আকাজ যে এটার নাম হচ্ছে, তো এই জন্য এটা হচ্ছে আইএনজি যোগ হয়েছে এর সাথে। ওকে, আচ্ছা। তো রুল 5 হচ্ছে কোনো ভার্বের পূর্বে মাইন্ড, ওয়ার্থ, পাস্ট, ফিল লাইক, ক্যানট হেল্প, কুড নট হেল্প, উড ইউ মাইন্ড, এই সব এখানে যা যা আছে এটা একটা স্ক্রিনশট দিয়ে নিবা। এই জিনিসগুলো যদি থাকে তাহলে ওই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে এবং ওই আইএনজি যুক্ত ভার্বটি জেরান্ড হবে। কি কি থাকবে এখানে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নাও আগে। ওকে, স্ক্রিনশট নিয়ে নিছো এবং এই জিনিসগুলো বাসায় পড়বা এবং মুখস্থ করে ফেলবা, ঠিক আছে, বা মুখস্থ না করলে অ্যাটলিস্ট যেন মাথায় থাকে যে কী কী ছিল। ক্যানট বিয়ার, ইট ইজ নাইস, ইট ওয়াজ নাইস, ইট ইজ ক্রেজি, এরকম এরকম এই জিনিসগুলো থাকে। ওকে, এই জিনিসগুলো থাকলে এর পরের যে ভার্বটা হবে সেই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। আচ্ছা, এক্সাম্পল হচ্ছে ডোন্ট মাইন্ড ড্যাশ দ্য পুর হেল্পিং। ওকে, হেল্পিং কেন আছে? কারণ এর আগে হচ্ছে মাইন্ড আছে। এখানে অনেক কিছু ইউজ করা যাবে, আই ডোন্ট মাইন্ড হেল্পিং দ্য পুর। ওকে, যাই হোক, এরকম জিনিসপত্র থাকতে পারে। তো এরপরে সেকেন্ড যেই এক্সাম্পলটা সেটা দেওয়া আছে হচ্ছে শি ট্রাইড টু বি সিরিয়াস বাট শি কুডন্ট হেল্প লাফিং। লাফিং হবে, লাফ ওখানে হচ্ছে ভার্ব এবং এখানে হচ্ছে লাফিং হবে। কেন লাফিং হবে? কেন লাফিং হবে? কারণ কুডন্ট হেল্প এই জিনিসটা থাকলে এরপরে যে ভার্বটা থাকবে সেই ভার্বের সাথে আইএনজি যোগ হবে। কিন্তু এখানে একটা কথা আছে, কুডন্ট হেল্প, ক্যানট হেল্প এই জিনিসগুলোর ক্ষেত্রে তারপরে যে ভার্বটা তার সাথে আইএনজি যোগ হবে। কিন্তু কিন্তু ক্যান নট বাট এবং কুড নট বাট হেল্প না, যদি বাট থাকে তাইলে এরপরে ভার্বের বেস ফর্ম বসে। ওকে, আর যদি ক্যান নট হেল্প, কুড নট হেল্প থাকতো তাইলে এরপরে যে ভার্বটা থাকতো তার সাথে আইএনজি ফর্ম বসতো। ওকে, তো আমরা এক্সাম্পল দেখি যে শি কুড নট বাট ড্যাশ দেয়ার, গো দেয়ার। গো হচ্ছে এখানকার ভার্ব। তো এখানে যদি কুড নট হেল্প থাকতো তাইলে কি হতো? গোয়িং হইতো। আই কুড নট বাট ড্যাশ ফর মাই লাইফ, রান ফর মাই লাইফ। এখানে যদি কুড নট হেল্প থাকতো তাহলে এটা তো রানিং। ওকে, আচ্ছা, আমরা বুঝতে পারছি। এরপরে রুল 6 যেটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট রুল 6 হচ্ছে কোনো ভার্বের পূর্বে যদি উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, উইথ অ্যান আই টু, এরকম আরও অনেকগুলো জিনিস আছে। ওকে, এই জিনিসগুলো যদি থাকে তাহলে ওই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে এবং ওই আইএনজি যুক্ত ভার্বটি জিরান্ড হবে। নর্মালি এই রুলটার ক্ষেত্রে যেই জিনিসগুলো আসে সেটা হচ্ছে এই উইথ আ ভিউ টু দিয়ে আসে, না হলে লুক ফরওয়ার্ড টু দিয়ে আসে, এই দুটা দিয়েই মেইনলি আসে। ওকে, কিন্তু তুমি অন্যগুলো দিয়েও আসতে পারে। তো সেই জন্য কী করবা, একটা শর্টকাট একটু মনে রাখতে পারো, যদিও এটা দিয়ে সবসময় অ্যাকচুয়ালি কাজ করা পসিবল হবে কিনা আই ডোন্ট নো, বাট একটা শর্টকাট মনে রাখতে পারো যে একটা বা দুইটা ওয়ার্ডের পরে যদি টু থাকে, যেমন ধরো বিকাম ইউজড টু, ওকে, অ্যাডহিয়ার টু, এটা একটা ওয়ার্ডের পরে টু, অ্যাডহিয়ার টু, বিকাম ইউজ টু, এরকম যদি থাকে, এরকম যদি তুমি দেখো তাহলে তারপরে যে ভার্বটা যদি বসে যদি তুমি কোনো ভার্ব বসতে দেখো তাহলে তার সাথে আইএনজি যোগ করে দিবা। এটা হচ্ছে ট্রিক। ওকে, আচ্ছা। তো উই লুক ফরওয়ার্ড ড্যাশ
রেসপন্স ফ্রম ইউ। দেখো এখানে কিন্তু টুটা দেয়া নাই, এরকমও থাকতে পারে, অ্যাডমিশন টেস্টে এরকম দেয়, ঠিক আছে, এরকম দেয়। তোমার যদি জাস্ট এইচএসসিতে আসতো তো এখানে থাকতো যে উই লুক ফরওয়ার্ড টু, তারপর এখানে রিসিভ ভার্বটা ব্র্যাকেটে দেওয়া থাকতো, বাট অ্যাডমিশনে এরকম আসবে না, অ্যাডমিশনে এরকম আসবে। ওকে, এই জন্য আমি এই ক্লাসটা ওভাবেই সাজাইছি যাতে একবারে সব কিছু হয়ে যায়, ঠিক আছে, এরকমভাবেই তোমার প্র্যাকটিস করবা যখন পড়বা, ঠিক আছে। আচ্ছা, ইংলিশটা ল্যাঙ্গুয়েজ, এটা এইভাবে শিখতে হয়। হ্যাঁ, ইংলিশ জাস্ট গ্রামার দিয়ে শিখলে হয় না, এই জিনিসগুলো না, তোমার ইংলিশে স্কিল ডেভেলপ করতে হবে। যাই হোক, তো উই লুক ফরওয়ার্ড টু রিসিভিং আ রেসপন্স ফ্রম ইউ, কারণ উই লুক ফরওয়ার্ড মানে লুক ফরওয়ার্ড টু এরপরে যে ভার্ব থাকে তার সাথে আইএনজি বসবে। ওকে, আই অ্যাম অ্যাকাস্টম টু, ওকে, একটা ওয়ার্ড তারপর টু, অ্যাকাস্টম টু, এখানে অ্যাকাস্টম টু আছে উপরে যেগুলো দেখাইছিলাম তার সাথে। তো এই জন্যে টেল এখানে হচ্ছে ভার্ব, এই ভার্বের টেল এখানে হচ্ছে ভার্বটা, তো এই টেল ভার্ব টেল আলাই, তো এটা হচ্ছে টেলিং হয়ে যাবে কারণ আইএনজি যোগ করতে হবে। আচ্ছা, এবারে রুল 7, এবং রুল 7টা হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, এই জিনিসগুলা এরপরে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে ভার্বের পাস্ট পার্টিসিপল হয় এবং অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। অ্যাক্টিভ ভয়েস যদি হয় সেই ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি যোগ হয়, এবং যদি প্যাসিভ ভয়েস হয় তাহলে সেক্ষেত্রে পাস্ট পার্টিসিপল হয়। এবং অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস নিয়ে আলাদা, এটা তো ভয়েস নিয়ে তো আলাদা ক্লাসের ব্যাপার আছে, বাট যদি একদম সংক্ষেপে যদি বলি তাহলে অ্যাক্টিভ ভয়েস হচ্ছে গিয়ে মানে কর্তা দ্বারা মানে সরাসরি কাজ সম্পাদন, ঠিক আছে, মানে কোনো কিছু করতেছে, যেমন ধরো এই যে শি হ্যাড বিন সেভিং, শি হ্যাড বিন, এখানে ধরো সেভ এরকম ভার্ব দেওয়া থাকবে, তো শি হ্যাড বিন সেভিং অ্যাজ মাচ মানি অ্যাজ শি কুড, এখানে সেভিং আইএনজি কেন হয়েছে, আইএনজি কেন হয়েছে, কারণ এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস, কারণ সে টাকা হচ্ছে গিয়ে মানে সেভ করতেছে, তো কর্তা দ্বারা কাজ হয়েছে। কিন্তু দেখো আমাদের সেকেন্ড এক্সাম্পলটা এখানে হচ্ছে দ্য থিফ হু ব্রোক ইনটু আওয়ার হাউস ওয়াজ ড্যাশ বাই আওয়ার পেট, ওয়াজ বিটেন বাই আওয়ার পেট, এইখানে বিট ভার্বটা ছিল বিট ভার্ব ছিল কাটা, এবং এই বিট ভার্বের পাস্ট পার্টিসিপল বিটেন হইছে। কেন হইছে, কারণ এইখানে হচ্ছে কুকুর মানে কুকুর দ্বারা মানে কাটা হইছে, কুকুর দ্বারা কাটা হয়েছে, এখানে মেইন কর্তা হচ্ছে দ্য থিফ। ওকে, সেই চোরকে কাটা হয়েছে মানে চোরের অবস্থা বোঝাচ্ছে, ঠিক আছে, এই জন্য এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। ওকে, আচ্ছা, তো এই জন্য এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ হয়েছে। আচ্ছা, তো ভয়েস নিয়ে আলাদা ক্লাসের দরকার আছে, ঠিক আছে, এটা নিয়ে অনেক বেশি আলোচনা এই অন্য একটা গ্রামারের ক্লাসের মধ্যে অ্যাকচুয়ালি ওরকমভাবে করা তো পসিবল না, তাই না, জাস্ট আমি একদম সিম্পল একটা আইডিয়া দিয়ে দিছি। ওকে, রুল 8 হচ্ছে ডাই, অ্যাপিয়ার, হ্যাপেন, অ্যারাইভ, ডিসঅ্যাপিয়ার, ডিপেন্ড, বিলং, অ্যাওয়েক, কজ, অ্যালিউড, ইস্যু, অকার, কম্প্রাইজ, কনসিস্ট, অ্যাপিল, ডিসপেয়ার, এই জিনিসগুলো, এই শব্দগুলা ইত্যাদি এই ভার্বগুলো ইনট্রানজিটিভ হিসেবে ব্যবহৃত হয়, ইনট্রানজিটিভ হিসেবে ব্যবহৃত হয়। ওকে, তো ইনট্রানজিটিভ হিসেবে ব্যবহৃত হওয়ার ফলে এদের প্যাসিভ ভয়েস হয় না। প্যাসিভ ভয়েস নিয়ে আমি আইডিয়া দিলাম যে প্যাসিভ ভয়েসটা কি, যে হচ্ছে এটা হচ্ছে মানে মানে কর্তার উপরে কীভাবে কাজ সম্পাদিত হয়েছে, কর্তার মানে অবস্থা বোঝানো, ওইভাবে অ্যাকচুয়ালি বিষয়টা বোঝায়, ঠিক আছে। তো এই জন্যে যেহেতু সেই ক্ষেত্রে হচ্ছে ট্রানজিটিভ ভার্ব লাগবে, কিন্তু যেহেতু এইগুলো হচ্ছে গিয়ে ইনট্রানজিটিভ হিসেবে ব্যবহৃত হয়, তাই এই ভার্বগুলোর দ্বারা হচ্ছে গিয়ে প্যাসিভ ভয়েস হয় না, ঠিক আছে। এটা আমি ক্যান ইনক্লুড করছি, এটা হচ্ছে তোমার স্কিলের জন্য। ওকে, স্কিলের জন্য এটা ইনক্লুড করতেছি যে কোনগুলো ইনকারেক্ট, যেগুলো অনেকে ভুল করতে পারে। যেমন ধরো শি ওয়াজ ডাইড ইয়েস্টারডে, এটা কি হবে, এটা হবে না। ইট ওয়াজ হ্যাপেন্ড ইয়েস্টারডে, এটা কি হবে, এটা হবে না। ওকে, কেন হবে না, কারণ এই ডাই তারপর হ্যাপেন এই ভার্বগুলো হচ্ছে গিয়ে আমাদের ইনট্রানজিটিভ ভার্ব, এবং এই জন্যে এই সেন্টেন্সটা অ্যাকচুয়ালি প্যাসিভ ভয়েস। ওকে, শি ডাইড ইয়েস্টারডে এইটা হবে, এখানে ওয়াজ এই জিনিসটা হবে না, এখানে ওয়াজ এই জিনিসটা হবে না। শি ডাইড ইয়েস্টারডে, ইট হ্যাপেন্ড ইয়েস্টারডে। ওকে, আচ্ছা, তো লেস্ট যুক্ত রুল 9 হচ্ছে লেস্ট যুক্ত সেন্টেন্সে লেস্টের পরে যে সাবজেক্ট থাকে, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা রুল, লেস্টের পরে যে সাবজেক্ট থাকে তারপরে শুড বা মাইট বসে, এটা এত বেশি ইম্পর্টেন্ট, আসবে, ঠিক আছে, আমি বলে দিচ্ছি আসবে এরকম একটা রুল। তো এক্সাম্পল হচ্ছে হি র্যান ফাস্ট লেস্ট হি ড্যাশ মিস দ্য ট্রেন, হি শুড মিস দ্য ট্রেন, লেস্ট হি শুড মিস দ্য ট্রেন। লেস্টের পরে যে কোনো সাবজেক্ট থাকুক সেই সাবজেক্টের পরে অলওয়েজ শুড বা মাইট বসবে, কিন্তু আমি একটা জিনিস বলে রাখি, শুড সব কিছুর পরে ইউজ হইতে পারে, শুড সব কিছুর পরে
ইউজ হইতে পারে, কিন্তু মাইট সব সাবজেক্টের পরে ইউজ হয় না। আমি এটা নিয়ে আর বেশি কথা বলবো না, জাস্ট একটু বলে রাখতেছি যে শুড সব কিছুর পরে ইউজ হয়। এই জন্যে আমরা যে কোনো সাবজেক্ট থাকুক আমরা এই রুলের ক্ষেত্রে অলওয়েজ শুড ব্যবহার করব, অলওয়েজ শুড ব্যবহার করব। আমরা কোনো কমপ্লেক্সিটির দিকে যাব না। ওকে, মাইট অনেক কিছুর ক্ষেত্রে বসে না, কিন্তু শুড সব ক্ষেত্রে বসে, সব সাবজেক্টের ক্ষেত্রে। এই জন্য আমরা অলওয়েজ শুড বসাবো, কারণ শুড বসালে এমনি কারেক্ট হবে। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে রুল 10। রুল 10 হচ্ছে সেন্টেন্সের শুরুতে যদি উড দ্যাট থাকে তাহলে সাবজেক্টের পরে কুড বসে। ওকে, এবং প্রদত্ত ভার্বের বেস ফর্ম বসে, কারণ তা কাল্পনিক ঘটনা প্রকাশ করে। এটা আমরা এক্সাম্পল দেখলে বুঝতে পারবো, যেমন উড দ্যাট আই ড্যাশ টু কলেজ, উড দ্যাট আই গো টু, উড দ্যাট আই কুড গো টু কলেজ। ওকে, এখানে হচ্ছে এটা একটা কাল্পনিক ঘটনা যে আমি এমন যদি হতো যে আমি কলেজে যেতে পারতাম, ঠিক আছে, এটা মানে ভাবতেছে, সে কল্পনা করতেছে এমন যদি হতো আমি তাহলে কলেজ যেতে পারতাম, ঠিক আছে। তো এইখানে হচ্ছে গিয়ে এই জন্য হচ্ছে কুড বসে। ওকে, যেহেতু কল্পনা করতেছে, তো উড দ্যাট এর পরে একটা সাবজেক্ট আছে এবং এই সাবজেক্টের পরে কুড বসে, এবং গো হচ্ছে এখানে ভার্ব। ওকে, গো হচ্ছে এখানে ভার্ব, তো কুড বসবে এরপরে। আচ্ছা, তারপর এইটা হচ্ছে এখানে দেখো, এটা অ্যাডমিশন এরকম আসবে যে ড্যাশ দ্যাট আই কুড বি আ কিং, উড দ্যাট আই কুড বি আ কিং। তোমার যদি রুল জানা থাকে তুমি এটা এমনি বুঝতে পারবো। ওকে, আচ্ছা, এবার রুল 11-এ চলে যাই। রুল 11-এ বলা হয়েছে যে হ্যাড বেটার, হ্যাড রাদার, উড বেটার, উড রাদার, লেট, নিড নট, ডেয়ার, এই জিনিসগুলা এরপর প্রদত্ত যে ভার্ব, এই ভার্বগুলার বেস ফর্ম হয় এবং প্রদত্ত ভার্বের পূর্বে টু, যদি টু থাকে তাহলে টু উঠে যায়। তো আমরা এক্সাম্পল দেখি তাহলে বুঝতে পারবো যে টুরিস্টস ড্যাশ দেয়ার রিজার্ভেশনস ইন অ্যাডভান্স। ওকে, যে টুরিস্টস হ্যাড বেটার গেট দেয়ার রিজার্ভেশনস ইন অ্যাডভান্স। এইখানে নর্মালি থাকতে পারে কেমন, যে টুরিস্টস এর পরে হ্যাড বেটার, এটা থাকতে পারে জাস্ট নর্মালি তোমার এই ভার্বটুকু চাবে, এই ভার্বটুকু চাবে, কিন্তু অ্যাডমিশন টেস্টে তোমার এটা পুরোটুকু গ্যাপ দিয়ে দিতে পারে। তোমার জাস্ট অপশনের মধ্যে হ্যাড বেটার গেট পুরোটুক থাকবে, যাতে তোমার একটু টাইম বেশি লাগে, তারা চাইবে যাতে তোমার টাইম বেশি লাগাক, এই জন্য এরকমভাবে আমি সাজাইছি। ওকে, যাতে তোমাদের প্র্যাকটিসগুলো হয়ে যায়। তো টুরিস্টস হ্যাড বেটার এটা যদি থাকতো, তো এরপরে ভার্বের বেস ফর্ম বসে, গেট হচ্ছে, গেট ভার্বের বেস ফর্ম কিন্তু গেট, তাই না? সো গেট দেয়ার রিজার্ভেশনস ইন অ্যাডভান্স। ওকে, আচ্ছা, লেট হিম ড্যাশ হোয়াট হি লাইকস, লেট হিম চুজ হোয়াট হি লাইকস। এখানে হচ্ছে লেট হিম হচ্ছে, এখানে কিন্তু ছিল এই যে লেট ছিল, তাই না? তো লেটের পরে সাবজেক্ট দেওয়া হয়েছে, লেট হিম চুজ হোয়াট হি ডাজ। সো চুজ কেন হয়েছে, ভার্বের বেস ফর্ম কেন হয়েছে, কারণ হচ্ছে লেট আছে এখানে। ওকে, আচ্ছা, এবারে রুল 12 যেটা, সেটা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ যুক্ত কোনো সেন্টেন্স দ্বারা যদি ভবিষ্যতের অর্থ প্রকাশিত হয় তাহলে অ্যাজ সুন অ্যাজ অংশের ভার্বটি হবে প্রেজেন্ট ইনডিফিনাইট বা প্রেজেন্ট টেন্স, এবং অপর অংশের যে ভার্ব সেটা হবে ফিউচার ডিফিনাইট টেন্স। ওকে, অ্যাজ সুন অ্যাজ যদি যুক্ত থাকে কোনো সেন্টেন্স, অ্যাজ সুন অ্যাজ, এবং ওইখানে যদি ভবিষ্যতের অর্থ প্রকাশিত হয়। আচ্ছা, তো আমরা এক্সাম্পল দেখি যে আই উইল ফোন বাহার অ্যাজ সুন অ্যাজ আই ড্যাশ এনি নিউজ। তো এখানে অ্যাজ সুন অ্যাজের পরে যে অংশটা, আই হেয়ার এনি নিউজ। ওকে, অ্যাজ সুন অ্যাজ অংশের যে ভার্ব এটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো অ্যাজ সুন অ্যাজের যে অংশের ভার্বটা আই হেয়ার এনি নিউজ, তো এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা প্রেজেন্ট টেন্স। এবং অপর যে অংশটা মানে আই উইল ফোন বাহার, এই যে আই উইল ফোন বাহার, এই অংশটা হচ্ছে কিন্তু আমরা যদি দেখি এই অংশটা হচ্ছে গিয়ে ফিউচার ইনডিফিনাইট টেন্স। ওকে, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনাইট টেন্স। আচ্ছা, আই উইল এন্টার দ্য ক্লাসরুম অ্যাজ সুন অ্যাজ আওয়ার টিচার কামস। সো অ্যাজ সুন অ্যাজ আওয়ার টিচার কামস এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট বা প্রেজেন্ট টেন্সটা, এবং আই উইল এন্টার দ্য ক্লাসরুম এটা হচ্ছে ওই যে আমাদের ফিউচার ইনডিফিনাইট টেন্সটা। ওকে, তো বুঝে ফেলছি। এবং অ্যাজ সুন অ্যাজ দ্বারা এখানে কিন্তু দুটার ক্ষেত্রে এটা কিন্তু হচ্ছে মানে ভবিষ্যতের অর্থ প্রকাশিত হয়েছে। ওকে, ভবিষ্যতের অর্থ প্রকাশিত হয়েছে। আচ্ছা, তো এরপরে রুল 13-এর ক্ষেত্রে এটা হচ্ছে কোনো সেন্টেন্সে যদি অ্যাজ সুন অ্যাজ থাকে এবং এতে অতীতের অর্থ প্রকাশিত হয়। আগেরটা ছিল রুল 12 ছিল হচ্ছে অ্যাজ সুন অ্যাজ দ্বারা ভবিষ্যতের অর্থ প্রকাশিত হয়েছে, এবং এইটার ক্ষেত্রে হচ্ছে গিয়ে এই অ্যাজ সুন অ্যাজের ক্ষেত্রে অতীতের অর্থ যদি প্রকাশিত হয় তাহলে অ্যাজ সুন অ্যাজ যুক্ত অংশ হচ্ছে পাস্ট ইনডিফিনিট এবং অপর অংশ পাস্ট ইনডিফিনিট হবে যদি অতীতের অর্থ প্রকাশিত হয়। এক্সাম্পল দেখি, আই ওপেন্ড দ্য ডোর, আই ওপেন্ড দ্য ডোর
অ্যাজ সুন অ্যাজ আই ড্যাশ দ্য বেল, অ্যাজ সুন অ্যাজ আই হার্ড দ্য বেল। তো এটা হচ্ছে অন্য অংশটা কি আছে, পাস্ট ইনডিফিনিট আছে, পাস্ট ইনডিফিনিট যেহেতু আছে তো এই জন্যে এখানে হচ্ছে গিয়ে অ্যাজ সুন অ্যাজের সাথে যে অংশটা বসবে সেইটাও পাস্ট ইনডিফিনিট হতে হবে। এই জন্য এখানে ধরো হেয়ার ভার্বটা দেওয়া থাকবে, এই জন্য এটা হেয়ার্ড হবে। ওকে, আচ্ছা, অ্যাজ সুন অ্যাজ আই কেম ইন শি ড্যাশ দ্য রুম। তো এখানে ধরো লিভ হচ্ছে এখানে ভার্বটা দেওয়া আছে, তো অ্যাজ সুন অ্যাজ আই কেম ইন এটা কি পাস্ট ইনডিফিনিট, ওই তোমার হচ্ছে গিয়ে পাস্ট ইনডিফিনিট টেন্স দেওয়া আছে না, তো রুল অনুসারে কি বসবে, তো সাবজেক্ট এরপরে এই যে বাকি যে অংশটা এটাও কিন্তু পাস্ট ইনডিফিনিট হবে, এই জন্য শি লেফট দ্য রুম হবে। ওকে, পাস্ট ইনডিফিনিট হয়ে গেছে এবং এই দুইটাই কিন্তু পূর্বের অর্থ প্রকাশ করছে যে আমি দরজা খুলেছিলাম, যখন আমি বেল শুনেছিলাম, তারপর এরকম আর কি বোঝাচ্ছে। আচ্ছা আচ্ছা, তারপরে এটা হচ্ছে সেকেন্ডটা ছিল এরকম যে আমি যখনই আমি মানে রুমে ঢুকেছিলাম তখনই সে রুম থেকে বের হয়ে গেছিলো। ঠিক আছে, তো দুটার ক্ষেত্রে হচ্ছে পাস্ট ফর্ম মানে ব্যবহৃত হয়েছে এবং অতীত বুঝাইছে। আচ্ছা, রুল 14 হচ্ছে হোয়াইল এর, হোয়াইল এর ঠিক পরেই যে ভার্ব থাকে তার সাথে আইএনজি যোগ হয়। হোয়াইলের পরে একদম সাথে সাথে হোয়াইলের পরেই যে যদি কোনো ভার্ব থাকে তার সাথে আইএনজি যোগ হয়, কিন্তু যদি এমন হয় যে হোয়াইল এর পরে সাবজেক্ট থাকে তাহলে সেক্ষেত্রে হোয়াইলের অংশটি পাস্ট কন্টিনিউয়াস হয়, তবে অপর অংশটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। আমরা একটু দেখি এক্সাম্পল যে মাই আঙ্কেল অ্যারাইভড হোয়াইল আই ড্যাশ দ্য ডিনার। তো এই ক্ষেত্রে কী হয়েছে, হোয়াইলের পরে কিন্তু আই সাবজেক্টটা আছে, যেহেতু হোয়াইলের পরে আই সাবজেক্টটা আছে এই জন্যে এই ক্ষেত্রে কিন্তু হোয়াইল যুক্ত অংশটা পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে। সরি, এক্ষেত্রে হোয়াইল অংশটা হচ্ছে গিয়ে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এবং অন্য অংশটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। যে মাই আঙ্কেল অ্যারাইভড এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, এবং হোয়াইলের পরের যে অংশটা, হোয়াইলের অংশটা এটা হচ্ছে আই ওয়াজ কুকিং দ্য ডিনার। কেন আই ওয়াজ কুকিং দ্য ডিনার, কারণ হোয়াইলের অংশটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আচ্ছা, কিন্তু দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো এখানে হোয়াইল ড্যাশ ইন দ্য গার্ডেন হি ওয়াজ বিটেন বাই আ স্নেক। হোয়াইলের পরে কিন্তু এখানে কোনো সাবজেক্ট নেই, যেহেতু সাবজেক্ট নাই তাই ওয়াক, এই ওয়াক হচ্ছে এখানকার ভার্ব, এই ভার্বটার সাথে এই জন্যে আইএনজি যোগ হবে হোয়াইল ওয়াকিং। কিন্তু যদি এমন হইতো যে হোয়াইলের পরে ধরো সাবজেক্ট থাকলো, যেমন হোয়াইলের পরে যদি হি সাবজেক্টটা থাকতো তাহলে কি হইতো, হোয়াইল হি ওয়াজ ওয়াকিং, হোয়াইল হি ওয়াজ ওয়াকিং ইন দ্য গার্ডেন হি ওয়াজ বিটেন বাই আ স্নেক। ওকে, আচ্ছা আমরা বুঝতে পারছি আমার মনে হয়। আচ্ছা, তারপরে আমরা যাব রুল 15-তে, রুল 15। তো সিন্স দ্বারা দুটি বাক্যাংশ যুক্ত হলে সিন্স এর পূর্বে প্রেজেন্ট ইনডিফিনাইট বা প্রেজেন্ট পারফেক্ট হলে সিন্সের পরে যেটা হবে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়। তবে সিন্সের পূর্বে পাস্ট ইনডিফিনিট থাকলে সিন্সের পরে পাস্ট পারফেক্ট হবে। কি বলছে, যদি কোনো সেন্টেন্সে সিন্স যুক্ত থাকে সেই ক্ষেত্রে যদি সিন্সের পূর্বে, সিন্সের আগে যদি প্রেজেন্ট ইনডিফিনাইট বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তাহলে সিন্সের পরেরটা হবে, সিন্সের পরে যেই টেন্সটা হবে পরের সেন্টেন্সটার সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে। তবে সিন্স এর আগে যদি থাকে পাস্ট ইনডিফিনাইট তাহলে সিন্সের পরে কী হবে, তাহলে হবে পাস্ট পারফেক্ট। ওকে, আচ্ছা আমরা এক্সাম্পল দেখি। ইট ইজ মেনি ইয়ার্স সিন্স, এখানে ইট ইজ মেনি ইয়ার্স, সো এটা কি প্রেজেন্ট ইনডিফিনাইট, তাই না, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ইউজ হচ্ছে সিন্সের আগে, তো সিন্সের পরে কী হবে পাস্ট, তাই না, পাস্ট ইনডিফিনাইট টেন্স ইউজ হবে আই মেট ইউ। আচ্ছা, সেকেন্ড এক্সাম্পলের ক্ষেত্রে ইট ড্যাশ 5 days সিন্স হি ড্যাশ মিসিং, এরকম থাকতে পারে অ্যাডমিশনে। ওকে, সো এই ক্ষেত্রে কী হবে, ইট হ্যাজ বিন 5 days সিন্স হি ওয়েন্ট মিসিং। সো ইট হ্যাজ বিন 5 days এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। ওকে, সিন্সের আগেরটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, এবং সিন্সের আগে যেহেতু প্রেজেন্ট পারফেক্ট তাই সিন্সের পরে হবে হচ্ছে গিয়ে পাস্ট ইনডিফিনিট হি ওয়েন্ট মিসিং। আচ্ছা, ঠিক আছে। তো এখন যদি আমরা আরেকটা যদি এক্সাম্পল দেখি এখানে, মানে এই দুইটা এক্সাম্পলই দেওয়া আছে হচ্ছে প্রথম যে জিনিসটা, মানে এই যে সিন্সের পূর্বে পাস্ট, পূর্বে হচ্ছে গিয়ে প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট, সিন্সের পূর্বে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট, এবং সিন্সের পরে পাস্ট ইনডিফিনিট বা মানে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে, কিন্তু সিন্সের পূর্বে পাস্ট ইনডিফিনিট যদি থাকে এবং সিন্সের পরে যদি পাস্ট পারফেক্ট থাকে তাহলে মানে জিনিসটা অ্যাকচুয়ালি কেমন হয় ওইটা নিয়ে এক্সাম্পল দেয়া নাই। তো ওইটা যদি আমরা দেখি ওরকম একটা এক্সাম্পল, তো সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে 3 নম্বর এক্সাম্পল। তো এরকম একটা এক্সাম্পল হচ্ছে এরকম যে ধরো ইট ড্যাশ 5 days
সিন্স হি ড্যাশ মিসিং, এরকম একটা সেন্টেন্স দেয়া আছে এবং এটাকে যদি কমপ্লিট করতে হয় এইটার ভার্বগুলা, তো ইট ড্যাশ 5 days সিন্স হি ড্যাশ মিসিং। এখানে দেখো এটা হচ্ছে ইট, এখানে কি দেওয়া যেতে পারে বলো তোমরা, একটু মানে মনে মনে একটু উত্তরটা সাজাও যে এখানে কি হইতে পারে। ওকে, ভিডিওটা পজ করে ফেলছো? আচ্ছা, এবার আমি লিখি। তো ইট ওয়াজ 5 days, যদি আমি এরকম দেই ইট ওয়াজ, মানে প্রথমটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট দিয়ে দিছি আমি, সিন্সের আগে পাস্ট ইনডিফিনিট করে ফেলছি। ইট ওয়াজ 5 days, সিন্সের আগেরটা পাস্ট ইনডিফিনিট হয়ে গেছে, তাহলে সিন্সের পরে এখন কি হবে? এখন হবে পাস্ট পারফেক্ট। সো এটা হবে কি, হি হ্যাড বিন মিসিং, কারণ পাস্ট পারফেক্ট হবে। ওকে, পাস্ট পারফেক্ট। ওকে, তো আমরা থার্ড এক্সাম্পলটার মাধ্যমে পরের যেই রুলটা ছিল ওইটা আমরা জেনে ফেললাম। ওকে, ইট ওয়াজ 5 days সিন্স হি হ্যাড বিন মিসিং। আচ্ছা, এবারে রুল 16 এটা আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট রুল, এটা আসবে এমন রুল যেটা হচ্ছে ইট ইজ টাইম অর ইট ইজ হাই টাইম ইত্যাদির পর সাবজেক্ট থাকলে সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়, আর এদের পরে সাবজেক্ট না থাকলে টু প্লাস ভার্ব হয়, হয়। ওকে, আর মানে যদি এদের পরে সাবজেক্ট না থাকলে টু প্লাস ভার্ব হয়। কেমন জিনিসটা দেখি, এক্সাম্পল হচ্ছে ইট ইজ টাইম উই ড্যাশ আওয়ার ফুড হ্যাবিটস, উই চেঞ্জড আওয়ার ফুড হ্যাবিটস। কেন? কারণ এখানে ইট ইজ টাইম এটার পরে সাবজেক্ট আছে কি, ইট ইজ হাই টাইমের পরে উই এই সাবজেক্ট আছে। এখন উই সাবজেক্টটা যেহেতু আছে তাই এর পরে হচ্ছে পাস্ট ইনডিফিনিট হবে, এবং পাস্ট ইনডিফিনিট কীভাবে হবে? চেঞ্জড আওয়ার ফুড হ্যাবিটস, পাস্ট ফর্মে নিয়ে যেতে হবে। ওকে, সো চেঞ্জ ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে চেঞ্জড। আচ্ছা, ইট ইজ হাই টাইম টু, এখানে দেখো টু কিন্তু এখানে বসছে, তো টু যেহেতু বসছে তাই এই ক্ষেত্রে আমাদের টু, মানে এক্ষেত্রে আমাদের হচ্ছে ভার্বের বেস ফর্ম হবে। টু বসলে সেই মানে ইট ইজ হাই টাইমের পরে যদি টু বসে তাহলে যে ভার্বটা আছে এখানে স্টাডি ভার্ব দেয়া আছে, তো স্টাডি এই ভার্বটার বেস ফর্মটা বসবে, স্টাডি বসবে। ওকে, ইট ইজ হাই টাইম টু স্টাডি হার্ড। আচ্ছা, আর যদি এরকম থাকতো যে ইট ইজ হাই টাইম, ওকে, ইট ইজ হাই টাইম, তারপর যদি থাকতো ধরো উই বা আই, এরকম যদি থাকতো মানে সাবজেক্ট থাকতো, তাহলে কী হতো? স্টাডিড হার্ড এরকম হইতো। ওকে, আচ্ছা, এবারে রুল 17-এ চলে যাই আমরা। তো রুল 17 আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা রুল, তো এটা হচ্ছে সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ইনডিফিনাইট প্লাস অ্যাজ দো অর অ্যাজ ইফ প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট ইনডিফিনাইট। ঠিক আছে, এই অ্যাকচুয়ালি মানে এই যে প্লাস 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 ইংলিশকে ম্যাথ বানানো, হ্যাঁ, এই জিনিসগুলো অতটা পছন্দের না, বাট স্টিল এই জিনিসটা হচ্ছে স্ট্রাকচারগুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করবো, একটু মানে সহজভাবেই আমি বলে দিচ্ছি কীভাবে। তো বি ভার্বের প্রয়োজনে এখানে হচ্ছে ওয়ার ব্যবহৃত হবে। তো দেখো সাবজেক্ট এর পরে প্রেজেন্ট ইনডিফিনাইট বসবে, মানে সাবজেক্ট এখানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট হবে এবং প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের পরে এরপর হচ্ছে অ্যাজ দো বা অ্যাজ ইফ বসবে, এরপরে পাস্ট ইনডিফিনিট হবে। এই শেষ, এত মানে মানে প্লাস মাইনাস এত কিছুর দরকার নেই। প্রেজেন্ট ইনডিফিনিট অ্যাজ দোর আগে প্রেজেন্ট ইনডিফিনিট হবে এবং অ্যাজ দো বা অ্যাজ ইফের আগে প্রেজেন্ট ইনডিফিনিট হবে এবং এরপরে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। শেষ। তো কী বলছে? হি টক্স অ্যাজ ইফ হি ড্যাশ এভরিথিং, এরকম থাকবে ধর। তো অ্যাজ ইফ এটা হচ্ছে সেই জিনিসটা। তো অ্যাজ ইফের আগে হচ্ছে হি টক্স, মানে প্রেজেন্ট ইনডিফিনিট আছে, তো প্রেজেন্ট ইনডিফিনিট যেহেতু অ্যাজ ইফের আগে আছে তাই অ্যাজ ইফের পরে কী হবে? অ্যাজ ইফের পরে কী হবে? পাস্ট ইনডিফিনিট। সেটা কীভাবে হবে? নো হচ্ছে এখানকার ভার্ব, KNOW, নো হচ্ছে এখানকার ভার্ব, তো এই ভার্বটা পাস্ট ফর্ম ইউজ করতে হবে, নিউ হয়ে যাবে, নিউ এভরিথিং। ওকে, হি অ্যাক্টস অ্যাজ দো, তো অ্যাজ দোর আগে আছে হি অ্যাক্টস, মানে প্রেজেন্ট ইনডিফিনিট আছে, তো এই জন্যই এরপরে কী হবে? পাস্ট ইনডিফিনিট হবে। হি ওয়্যার রিচ, এখানে হচ্ছে বি ভার্বের প্রয়োজনে অ্যাকচুয়ালি ওয়্যার ব্যবহৃত হয়েছে। ওকে, বি ভার্ব নিয়ে আলোচনা করা হয়েছে। আচ্ছা, তো এরপরে 2 নম্বর রুলটা হচ্ছে সাবজেক্ট প্লাস পাস্ট ইনডিফিনাইট প্লাস অ্যাজ দো অর অ্যাজ ইফ প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট, ওই প্লাস মাইনাস আবার বাদ। কী বলছে? অ্যাজ দো এর আগে যদি পাস্ট ইনডিফিনিট থাকে, ওকে, অ্যাজ দো এর আগে যদি পাস্ট ইনডিফিনিট থাকে, আগেরটা কি ছিল? প্রেজেন্ট ইনডিফিনিট অ্যাজ দো এর আগে, বাট এবার অ্যাজ দো এর আগে যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে অ্যাজ দো এর পর হবে পাস্ট পারফেক্ট, এরকমই হয়। ঠিক আছে, আচ্ছা, এক্সাম্পল কী আছে? দে ট্রিটেড মি অ্যাজ ইফ আই ড্যাশ আ চাইল্ড। তো
অ্যাজ ইফের আগে কি আছে, দে ট্রিটেড মি, তো পাস্ট ইনডিফিনিট আছে, এই জন্যে অ্যাজ ইফের পরে হবে পাস্ট পারফেক্ট। সো অ্যাজ ইফ আই ওয়্যার আ চাইল্ড। ওকে, এটা হচ্ছে বি ভার্বের প্রয়োজনে, এখানেও ওয়্যার বসছে বি ভার্বের প্রয়োজনে। আচ্ছা, এরপরে সেকেন্ড এক্সাম্পলটা হচ্ছে অ্যান্ডি টকড অ্যাজ ইফ। সো এটা হচ্ছে অ্যাজ ইফের আগে কি আছে, পাস্ট ইনডিফিনিট আছে। সো অ্যাজ ইফ হি ড্যাশ আ সায়েন্টিস্ট, হি হ্যাড বিন আ সায়েন্টিস্ট, পাস্ট পারফেক্ট। ওকে, হি হ্যাড বিন আ সায়েন্টিস্ট। আচ্ছা, আমরা আশা করতেছি বুঝতে পারছি। এরপরে রুল 18টা হচ্ছে সেন্টেন্সে উইশ বা ফ্যান্সি এই দুটো ওয়ার্ড যদি থাকে, উইশ কিংবা ফ্যান্সি থাকলে পরবর্তী ক্লজটি পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। ওকে, এক্সাম্পলে চলে যাই আমরা। তো আই উইশ আই ড্যাশ আ বেবি, আই উইশ আই হ্যাড আ বেবি। ওকে, এখন এটা আবার কেউ রিয়েল লাইফের সাথে রিলেট করতে চায় না, এই বয়সে বাচ্চা কাচ্চার দরকার নাই। আপনি যদি চাকরি বাকরি করে থাকেন তাহলে আলাদা কথা, বাট যদি স্কুল লেভেল কলেজ লেভেলের হন তাহলে এই চিন্তা ভাবনা বাদ দেন। ওকে, এখন বাচ্চা কাচ্চা না, এটা পরে, ঠিক আছে? এটা জাস্ট আমরা পড়াশোনা হিসেবে নেই। ওকে, তো সেন্টেন্সে উইশ আছে, এখানে উইশ বা ফ্যান্সির মধ্যে উইশ আছে, যেহেতু উইশ আছে তাহলে পরবর্তী ক্লজটি পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। সো আই হ্যাড আ বেবি, পাস্ট ইনডিফিনিট হয়ে গেছে। ওকে, হ্যাভ হচ্ছে এখানকার ভার্ব, সেই হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম ইউজ হয়েছে। ওকে, এটা আবার কেউ হ্যাড দেখে আবার পারফেক্ট কিছু ভাইবেন না, হ্যাডের পরে পারফেক্ট হইলে হ্যাডের পরে কিন্তু ওই ভার্বের পাস্ট পার্টিসিপল বসানো লাগে, বাট এখানে ওরকম কিছু নাই। এটা হচ্ছে হ্যাভই হচ্ছে এখানকার ভার্ব। ওকে, হ্যাভই এখানকার ভার্ব, সো এখানে এই জন্য হ্যাভের পাস্ট ফর্ম হ্যাড। ওকে, আচ্ছা, আই ফ্যান্সি আই ড্যাশ পেইল, আই ফ্যান্সি আই টার্ন পেইল। ওকে, আই ফ্যান্সি আই টার্ন পেইল, এই জিনিসটা হচ্ছে এটার একটা অর্থ আছে কিন্তু। ওকে, সো এটা হচ্ছে যে এটার মানে হচ্ছে আমি এতটাই বিমর্ষ ছিলাম যে আমি এতটাই বিচলিত ছিলাম যে আমার মনে হচ্ছিল আমার মুখ ফ্যাকাশে হয়ে গেছে, ঠিক আছে? এটা হচ্ছে এটার মিনিং। যাই হোক, তো এই আই ফ্যান্সি আই টার্ন পেইল, এখানে এটার ভার্বটা হচ্ছে মেইনলি টার্ন। তো মানে যেহেতু ফ্যান্সি আছে তো এরপর হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, তো আই টার্ন এখানে হয়ে গেছে টার্নড। ওকে, আচ্ছা, আমাদের লাস্ট রুলে আমরা চলে এসেছি। ওকে, সো রুল 19, এটা হচ্ছে উইশ এর পরবর্তী ক্লজে যদি পাস্ট মার্কার কোনগুলো, যেমন ইয়েস্টারডে, প্রিভিয়াস ডে, অ্যাগো, লাস্ট প্লাস টাইম কি, যেমন লাস্ট নাইট, লাস্ট ডে, এরকম আর কি যে জিনিসগুলো হয়। ওকে, তো এগুলো যদি থাকে, এগুলো থাকলে পরের যে ক্লজটি এটা পাস্ট পারফেক্ট টেন্সে হবে, ঠিক আছে? এবং পাস্ট মার্কার হচ্ছে অ্যাকচুয়ালি অতীত নির্দেশ করে। ওকে, তো এক্সাম্পলটা হচ্ছে এখানে দেয়া আছে যেটা, সেটা হচ্ছে আই উইশ আই ড্যাশ মাই হোমওয়ার্ক লাস্ট নাইট, আই উইশ আই হ্যাড ডান মাই হোমওয়ার্ক লাস্ট নাইট। এখানে লাস্ট নাইট এটা হচ্ছে ওই যে লাস্ট প্লাস টাইম, তো এইটা যেহেতু আছে তাই এইখানে যে ক্লজটা হবে এই ক্লজটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স হবে, পাস্ট পারফেক্ট টেন্স, এই জন্যে হ্যাড ডান, হ্যাড এবং হ্যাডের পরে ডু এর পাস্ট পার্টিসিপল ফর্মটা ইউজ হয়েছে এখানে। ওকে, এবং আমি যে এক্সাম্পলগুলো দিয়েছি এগুলো কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন ভার্সিটি, তারপরে ধরো বিসিএস, মেডিকেল, এইসব জায়গায় আসা বিভিন্ন এক্সাম্পল আমি ইউজ করেছি, ঠিক আছে? তো যেগুলো অ্যাকচুয়ালি তোমার অনেক পরীক্ষা কমনও চলে আসতে পারে, হয়তো বা দেখা যেতে পারে, ঠিক আছে? তো এই জিনিসগুলো আমি এমনভাবেই সাজানোর চেষ্টা করেছি যাতে তোমাদের যতটা সম্ভব উপকার হয়। হ্যাঁ, আর আরেকটা যেই জিনিস সেটা হচ্ছে আমি অলরেডি একবার বলতে চেষ্টা করেছিলাম, সেটা হচ্ছে ইংলিশ হচ্ছে স্কিলের ব্যাপার, ঠিক আছে? এই স্কিলটা তুমি অনেকভাবে ডেভেলপ করতে পারো। ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ, এটা মানে আমাদের কান্ট্রিতে যেমনভাবে এটাকে পোর্ট্রে করা হয় জাস্ট একটা সাবজেক্ট, যেমন এরাই অ্যাজ ইফ ম্যাথ, ফিজিক্স এরকমভাবে পোর্ট্রে করা হয়, আসলে এটা একটা সাবজেক্ট, এটা একটা ল্যাঙ্গুয়েজ। তো এই ল্যাঙ্গুয়েজটাকে ল্যাঙ্গুয়েজ হিসেবে ট্রিট করতে জানতে হবে, তাই না? ল্যাঙ্গুয়েজটাকে ল্যাঙ্গুয়েজ হিসেবে ট্রিট করতে জানতে হবে এবং ল্যাঙ্গুয়েজ হিসেবে শিখতে হবে। এই জিনিসটা মানে তুমি মুভিজ দেখো, সিরিজ দেখো, বই অ্যাকচুয়ালি পড়ো, বইয়ের রিডিং পড়ো, ইংলিশ বইয়ের, ঠিক আছে? এরকমভাবে অ্যাকচুয়ালি ইংলিশ শিখতে পারবে। আমি আমার স্কুল কলেজ লাইফে এভাবেই ইংলিশ শিখেছি। ওকে, এভাবেই ইংলিশ শিখেছি, এভাবেই ইংলিশে মার্কস পেয়েছি, সব কিছু এভাবেই, ঠিক আছে? গ্রামার জিনিসটা অত বেশি লাগে না সত্যি বলতে, যদি তুমি অ্যাকচুয়ালি ইংলিশে স্কিলড হও, ঠিক আছে? আর গ্রামার জেনে, বিশেষ করে অ্যাডমিশনে, তোমার জাস্ট যদি গ্রামার জানো বাট তোমার অ্যাকচুয়ালি ইংলিশের স্কিল না থাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজের, তাহলে তুমি অ্যান্সার করতে পারবা না। তো ইংলিশের তুমি গ্রামার জানো, ইটস ওকে, ইটস ভেরি গুড, বাট ইংলিশের স্কিলটা অবশ্যই ডেভেলপ করতে হবে, বেশি বেশি ইংলিশ বই পড়ো। ওকে, এভাবে তুমি যেমন বাংলায় একটা ওয়ার্ডের পরে কী ওয়ার্ড আসবে এটা তুমি এমনিই বুঝতে পারো, একটা সেন্টেন্স কেমনে পূরণ হবে, তেমন ওইভাবে তুমি ইংলিশেও একটা সেন্টেন্স কীভাবে পূরণ হবে ওটা তুমি এমনি বুঝতে পারবা।
যদি তোমার ইংলিশের স্কিল গুড হয়। ওকে, আচ্ছা, তো ধন্যবাদ আজকের ক্লাসটা দেখার জন্যে, আমাদের সাথেই থাকবে। ওকে, ধন্যবাদ।